আজাদ হাসলো, হেসে আন্তারাকে কোলে নিয়েই পুকুরের পাড়ে একটু উঁচু জায়গায় বসে বলল, তোমার হাতে মেহেদি ছিল আন্তারা। আন্তারার সাথে সাথে আজাদের গলা ছাড়লো। তার সব মেহেদি শেষ, তার মন খারাপ হয়ে গেল। আজাদ আবারও হাসলো, তার পুরো শরীর মেহেদিতে মাখামাখি। অবশ্য তা নিয়ে তাকে তেমন বিচলিত মনে হলো না, বরং সে আন্তারার দুহাত নিজেই আবার গলায় তুলে দিল। এবার অবশ্য আন্তারা ধরল না, সে শক্ত হয়ে বসে রইল। আজাদ কোমল সুরে বলল, কি হয়েছে আজাদের তারা বেগমের? আন্তারা উত্তর দিল না। আজাদ হাসলো, হেসে বলল, খারাপ মানুষ তো, তাই খারাপ কাজ করে ফেলেছে, বলো কি শাস্তি দেবে? আন্তারা এবারও কিছু বলল না। আজাদ ডাকলো, তারা। আন্তারা চমকে উঠল। কতদিন পরে কেউ তাকে এই নামে ডাকলো। তার বাবা তাকে কখনো পুরো নামে ডাকেনি, তিনি শুধু ডাকতেন তারা বলে। সাথে সাথে আন্তারা আকাশের দিকে তাকালো। পুরো আকাশ অন্ধকার, মেঘ জমেছে নাকি একটাও তারা তার নজরে পড়ল না। তার বাবা প্রায় তাকে আকাশ দেখিয়ে বলতেন, আমি জীবনে কিছুই পাইনি রে মা, তাই হয়তো উপরে যিনি আছেন তার অসংখ্য তারা থেকে একটি আমাকে দিয়েছে। আর বিশ্বাস কর মা, আমি আর জীবনে কিছুই চাই না। আন্তারা ফুপিয়ে উঠল, আজাদের ঘাড়ে কপাল রাখলো। ইস, বাবাকে তো সে ভুলেই গেছে, কি করে পারলো সে? এলোমেলো আজাদ সুন্দর গুছিয়ে যত্ন করে আন্তারাকে আগলে ধরলো, ধরে বলল, কাঁদছো কেন? আমি খুব খারাপ মেয়ে। তুমি খারাপ হলে দুনিয়ার আর কোনো ভালো মেয়ে নেই। আপনি জানেন? জানি তো। ছাই জানেন, যে আশেপাশের কিছুই চোখে দেখে না সে আবার জানে। কিছু না দেখি, তবে একজনকে ঠিক দেখি। কাকে? আজাদের তারা বেগমকে। মিথ্যু? প্রমাণ দিতে হবে? হ্যাঁ। যদি পারি কি দেবে? কিছু না। আজাদ হাসলো, এসে বলল, এরপরে যদি কখনো কাঁদতে ইচ্ছে করে আজাদের বুকে চলে এসো, বাথরুমে যাওয়ার দরকার নেই। আন্তারার সাথে সাথে মাথা সোজা করে আজাদের দিকে তাকালো। ঘুটঘুটে অন্ধকার, সে অবশ্য কিছুই দেখতে পারল না। আজাদ বুঝলো, বুঝে হাসলো, হেসে পকেট থেকে লাইটার বের করে টুক করে জ্বালালো। জ্বালাতেই দুজনের মুখ স্পষ্ট হলো। আন্তারা চোখ ফিরে নিল না, সে তাকিয়ে রইল। আজাদও সেই চোখের দিকে তাকিয়ে রইল। কি দেখতে পাও আন্তারা? আন্তারা কিছু বলল না। আজাদই বলল, আমি আমার তারাকে কখনো চোখের আড়াল করি না। আর হ্যাঁ, তুমি কারো হক মেরে আসোনি, আজাদ চেয়েছে তাই এসেছ। আজাদের জীবনের সময়ও আজাদের ইচ্ছেতেই চলে, আর এখানে তো তার হৃদয়ের ব্যাপার স্যাপার। বৈশাখ মাস বিদায় নিয়েছে অনেক আগেই, ঝড়টর নেই বললেই চলে। এটা অলি আফসারদের ভাগ্য বলুক আর যাই বলুক, বিদায় নিয়েও যেন ঠিক কাল বৈশাখীর আর এক রূপ হয়ে এসে সারা রাত শুধু বিয়ে বাড়ি কেন, পুরো গ্রামকেই লণ্ডভণ্ড করে ফেললো। এই লণ্ডভণ্ডে অবশ্য বিয়ে বাড়ির আমেজে কোনো ভাটা পড়ল না। সকাল হতেই আবার সব শুরু। আজাদ সারা রাত ঘুমায়নি। সকালে রুম একটু খালি পেয়েই পটাং হয়ে শুয়ে পড়েছে। তখনই আন্তারা রুমে এলো, সবসময়ের মতো ধীরে ধীরে। আজাদের গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি, গলা ঘাড় পিঠ সব মেহেদির লাল রঙে রঙিন হয়ে আছে। এটা নিয়েও পুরো বাড়ি হাসাহাসিতে মাখামাখি। সম্নমভাবে আজাদকে দেখে ভ্রু নাচিয়ে বলল, কাহিনী কি? যতদূর মনে পড়ে মেহেদি তো আন্তারার হাতে দিয়েছিলাম, সেই মেহেদি আপনার গায়ে চালান হলো কিভাবে? সবসময়ের মতো আজাদের মধ্যে কোনো ভাবান্তর হয়নি, সে তার মতোই বলেছে, আন্তারা আমি আলাদা নাকি? সে দিয়েছে মানেই তো আমি দিয়েছে। তার হাতে রং ফুটবে আর আমার গায়ে ফুটবে না, এমন হয় নাকি? ওরে বাবা, এ তো দেখি লাইলি মজনুর প্রেম। আজাদ আর আন্তারার প্রেম। শবনম দিয়েছে আজাদের বাহুতে বিশাল এক চিমটি। চিমটি কেটে ফিসফিস করে বলেছে, বাব্বা, এক রাতে ঘোল খেয়ে গেছো, বাকি জীবন তো পড়েই আছে। তোমার দেবর রানী এমন ভাবি, বাকি জীবনেই বড় চিন্তিত আছে। আন্তারা তখন লজ্জায় মিশে যাওয়ার জোগাড়। এই দুজনের মুখে কোনো লাগাম নেই, মানুষ দেখে না, জন দেখে না, যখন যা মুখে আসে বলতে থাকে। সে আর আজাদের সামনেই আসেনি, এখনো আসতো না। শবনমভাবে জোর করে ঠেলে পাঠালো। তার ঘাড়ে পড়েছে 3 জনের দায়িত্ব, আজাদ, নানা ভাই আর শ্বশুর আব্বা। কিছুক্ষণ পরেই বিথিকে গোসল দেওয়া হবে। গোসলের পরেই একেবারে বউ সাজিয়ে ফেলবে। আর এই গোসল তো গোসল না, পুরো বাড়ির মানুষ কাদা আর কালি নিয়ে মাখামাখি করছে। সে নিজেও বলতে গেলে ভূত, কাউকে নাকি বাদ রাখা যাবে না, তাই সবাইকে ভাগাভাগি করে দেওয়া হয়েছে। আর তার ঘাড়ে পড়েছে এই 3 জন। 3 জনের মধ্যে 2 জনকে দিয়েছে সুন্দরভাবেই। নানা ভাই কিছু বলেনি, হেসে শুধু বলেছে, বুবু জান খুশি তো? আন্তারা তো মহা খুশি, তবে শ্বশুর বাবার জন্য একটু ভয় পেয়েছিল। তবে মানুষটা এত ভালো, সে যখন সামনে গিয়ে দাঁড়ালো সে হেসে বলল, যা করতে এসেছো তাড়াতাড়ি করতো মা, দুনিয়ার কাজ আছে। আন্তারা হেসেই এগিয়ে গিয়েছে, আলতো করে 2 গালে লাগিয়ে দিয়েছে। তারপর এলো আজাদের রুমে। এখন একমাত্র এই বাকি। ভাবি বলেছে একজনকেও যদি বাদ থাকে সে আজকে শাড়ি পরিয়ে দেবে না, তাই আশা। আন্তারা
আন্তারা আজকে চেয়ার টেনে বসলো না, বসলো আজাদের মাথার কাছে। বসে ভালোভাবে বোঝার চেষ্টা করলো আজাদ ঘুমিয়েছে কিনা। অবশ্য এই লোক খুবই চতুর, আন্তারা একদম বোঝে না ঘুমিয়ে আছে কি জেগে আছে। অবশ্য জেগে থাকলেও সমস্যা নেই, কেন জানি এই লোকটাকে এখন আর ভয় করে না। তার মনে হয় নানাবাই যেমন আজাদও তেমন, তার কোনো কিছুতেই এরা কখনো কিছু বলবে না। সে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর কপালে হাত ছোঁয়াবে তখনই আজাদ আন্তারার হাত ধরে ফেললো। সাথে সাথে চোখ খুললো, খুলতেই হেসে ফেললো। আন্তারার পুরো মুখে কালিতে মাখামাখি, ফর্সা গায়ে কালো মুখ, লাগছে একেবারে ভূতনির মতো। আন্তারা মুখ ফোলালো। আজাদ আবার হাসলো, হেসে বলল, কালকে মেহেদি, আজকে আবার কালি? আমি মেহেদি মাখিনি, সেটা আপনার দোষ। তো দোষ ছিল বলে আজকে শাস্তি দিতে এসেছো? শাস্তি দেব কেন? সবাই তো সবাইকে দিচ্ছে। সবার ইচ্ছে হচ্ছে দিচ্ছে, তুমি কি আমাকে নিজের ইচ্ছে দিতে এসছো? তখনই টুপ করে কারেন্ট চলে এলো। রাত ভোরে লন্ডভন্ড হলেও সকালে সূর্য ওঠেনি, আকাশ এখনো অন্ধকার। কারেন্ট আসছে যাচ্ছে, দিন তবুও যেন মনে হচ্ছে সন্ধ্যাবেলা। ঘরের ভেতর তো হারিকেন জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। আজাদ জানলা খোলেনি, তাই কারেন্ট যাওয়ার সাথে সাথে পুরো ঘর অন্ধকারে ডুবে গেল। আবার যে তাণ্ডব শুরু করে দেবে তা দেখেই বোঝা যাচ্ছে। আন্তারা আরেকটু চেপে বসলো, বলল, জানালা খুলে দিন। এমনি ভালো আন্তারা, অন্ধকার আমার ভালো লাগে না। আমি আছি তো। আপনি থাকলে কি হবে? আমি বাইরে যাব জানালা খুললে। আজাদ শুয়ে একটু এগিয়ে জানলা খুলল। খুব একটা আলো নেই, তবুও আজাদের মুখ স্পষ্ট হলো। আন্তারা হালকা হেসে বলল, একটু কালি তো দেই। আজাদ স্বাভাবিকভাবেই বলল, দাও। আন্তারা আবার হাসলো, হেসে দু হাতে আজাদের গালে কপালে ইচ্ছে মতো মাখলো। আজাদ শুধু সেই হাসি হাসি মুখটা দেখলো, দেখতে দেখতেই বলল, এই যে তোমার ইচ্ছে পূরণ করলাম, আমায় কিছু দেবে না? আন্তারা ভালোভাবে মাখতে মাখতে বলল, না। তোমার এই না কখনো হ্যাঁ হবে? না। আজাদ হাসলো, হেসে বলল, আমার শ্বশুর মেয়ে এত কিপটে কেন? আন্তারার ঘষা শেষ, মুখের 1 ইঞ্চিও বাদ নেই। অবশ্য দাড়ির জন্য খুব একটা সুবিধা হয়নি, তবুও খারাপ না। আন্তারার কেন জানি খুব ভালো লাগলো। সে এসেই বলল, আমার বাবার মেয়ে খুব ভালো, বাকি যেগুলো সেগুলো তো আজাদের তারা বেগম। আজাদ আবার হাসলো, দুষ্টমি মাখা কণ্ঠে বলল, স্বামীর নাম মুখে নিতে নেই, জানো না? আন্তারা ঠোঁট টিপে হাসলো, হেসেই বলল, স্বামীকে? হা, কপাল। আন্তারা খিলখিল করে হাসলো, হেসে বলল, উঠতে। কেন? আমি বলেছি তাই। তুমি বললে উঠতে হবে? হ্যাঁ। আমার কথা তো একটাও শোনো না। মহারানী কারো কথা শোনে না, বরং তাদের কথা সবার শুনতে হয়। সত্য। আজাদ উঠল। তারা বসা একেবারে কাছাকাছি, মুখোমুখি হতেই আন্তারা হাত দিয়ে মুখ সরিয়ে দিল। তাদের খাট বরাবর আলমারি, আলমারির আয়নায় তাদের দুজনের প্রতিচ্ছবি, দুজনেই কালিতে ভূত। আন্তারা সেটা দেখার জন্যই উঠতে বলেছে। আজাদ আয়নার মধ্যে তাকিয়ে হেসে ফেলল। আন্তারা হাসলো, আগের মতো খিলখিলানো হাসি। আজাদ সেই হাসি মুগ্ধ নয়নে দেখলো, দেখে বলল, দংশন তো করো, ও যা হইয়া ছাড়ো না কেন মেয়ে? আন্তার প্রথমে বোঝেনি, খেয়াল করলো পরে, করেই ভ্রু কুচকে তাকালো। আজাদ আগের মতো হেসে বলল, কি হয়েছে? কি বললেন? আমি তো কত কিছুই বলি। আন্তারা কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল, তারপর উঠে দাঁড়ালো, দরজার সামনে গিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, আমাদের বিয়ের আগে কখনো আমাদের ওখানে আপনি গিয়েছিলেন? আমি প্রায়শই শহরে যাই আন্তারা, ক্লিনিকের বিভিন্ন কাজে যেতে হয়। আমি শহরের কথা বলিনি, আমাদের ওখানে। আজাদ হাসলো, হেসে আবার শুতে শুতে বলল, জি না মহারানী, শ্বশুরবাড়ি আমি একবারই গেছি। বরযাত্রী আসবে জোহরের পরে। আসাদ বাহিরটা দেখে ভেতরে আসলো। পুরো বাড়ি অন্ধকারে তলিয়ে আছে। দিনের বেলাও হারিকেন জ্বালিয়ে কাজ করতে হতো, তবু ভালো রাতের মতো এখনো নামেনি। তবে গুমুট ভাব হয়ে আছে। এই গুমুট ভাবে আজকে দিনটা কোনো রকম গেলেই হলো, তারপর ভেসে যাক, কোনো সমস্যা নেই। সে রুমে এসে পানি খেলো। সকাল থেকে খাবারের সময় পায়নি, অবশ্য পেলেও কালকের মতো খেতে পারতো না। সবকিছু গুছিয়ে সামনে পেতে পেতে অভ্যাস খারাপ হয়ে গেছে। এলোমেলো ভাবে কিছুই করতে পারে না। তার মধ্যে কাদা পানি, মানুষ পুরো বাড়ি লেটকাচেট। সে শবনম বলে চেঁচাতে গিয়েও থেমে গেল। সে ভালো করেই জানে শবনমও আছে দৌড়ের উপর, বড় বউ, সব দিকে তাকে সামাল দিতে হয়। সে বড় একটা হাঁপ ছাড়ল। অধিকাংশ ছেলেরাই বাইরে বাড়ি, মেয়েরা এখন বাথরুম সাইডে। হইচই শোনা যাচ্ছে, বিথিকে সম্ভবত গোসল দিচ্ছে। বয়স্ক মহিলাদের গীতও শোনা যাচ্ছে। তাদের ছোট্ট বোনটা সেই দিন হাঁটি হাঁটি পা পা করে পুরো বাড়ি ঘুরে বেড়াতো, আসছে চলে যাবে, কেমন আজবেই রীতি। বাবাকে দেখলেও প্যান্ডেলের এক কোণে দাঁড়িয়ে বারবার চোখ মুছছে। আদর একটু বাদর হয়েছে, তবে তাদের কলিজা এই মেয়ে, পরের ঘরে ভালো থাকবে তো। তখনই তার ভেতরটা মুচড়ে উঠল। এমন শবনমও একবারের মেয়ে, তাকেও নিশ্চয়ই এভাবে আদরে বড় করেছে। তাকে কি সে ভালো রাখতে পেরেছে? এই গত কয়েক বছরে সে কি কখনো এই মেয়েটার খোঁজ নিয়েছে? ছোট্ট একটা মেয়ে, যার ঘাড়ে সব দায়িত্ব চেপে দিয়েছে।
পারলে ভালো, না পারলে ধমক। কত কথা, কত খোঁটা, এমনকি আসাদ খাটে গা এলিয়ে দিল। সব হিসেব আজকে তার কাছে বড়ই এলোমেলো। এজন্যই হয়তো বলে, নিজের ঘাড়ে পড়লে পরের বোঝার হিসেব বোঝা যায়। তখনই শবনম এলো। আসাদ ঘাড় বাঁকিয়ে তাকালো। শবনমের শরীর প্রায় আধা ভেজা, পুরো মুখ কালিতে মাখামাখি, তবে হাত পরিষ্কার। সে পরিষ্কার হাতেই খাবার প্লেট। সে প্লেট রাখতে রাখতে নির্বিকারভাবে বলল, আর কিছু লাগবে? আসাদ নিরুত্তাপ কণ্ঠে বলল, লাগবে। শবনম জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। আসাদ সে দৃষ্টির দিকে তাকিয়ে বলল, শবনম? আসাদের বউ শবনম না, চঞ্চল এলোমেলো দুনিয়ায় আকাশ করা সে হারিয়ে যাওয়া শবনম। শবনম নিষ্পলক ভাবেই তাকিয়ে রইল। আসাদ কথা বলে কম, যাও বলে কঠিন করে, তবে আজকের কণ্ঠ ভিন্ন। আর ভিন্ন তার আশা। এখন আর আসাদের কাছে সে আশাই করে না। বিয়ের পরে করত, যতবারই করত ততবারই ভেঙে চুরে শেষ হয়েছে। এখন তো মেনেই নিয়েছে, তবে এখন আবার কেন? সে দীর্ঘশ্বাস ফেলে কিছু বলল না, বেরিয়ে এলো। যেতেই সামনে পড়লো আন্তারা। আন্তারার হাতে এক গাদা কালি। সে এগিয়ে শবনমের হাতে মাখতে মাখতে তার মিহি কণ্ঠে বলল, আমার 3 জন, আমি তো দিয়েছি, তো আপনারটা বাদ থাকবে কেন? যদি থাকে আমি আপনার কাছে আর কখনো শাড়ি পরবো না। শবনম হাসলো। হেসে আন্তারার মতোই মিহি সুরে বলল, শুধু কালি না, তেল আনো আন্তারা। আমার আবার এত ভালোতে পোষায় না, ঘষতে ঘষতে যেন চামড়া ছিঁড়ে যায়। আন্তারার সাথে সাথে না বোধক মাথা নাড়ল। শবনম শুনলে তো, সে তেলের খোঁজে বের হলো। তার নাকি পুরনো শবনম লাগবে। হজম করতে পারবি রে বুইড়া বেটা? আসাদ খায়নি, ওঠেওনি। শবনম বেরিয়ে যেতেই কপালে হাত রেখে চোখ বন্ধ করেছিল। তখনই আবার শবনম এলো, দাঁড়ালো আসাদের সামনে, হাত অবশ্য পেছনে মোড়ানো। সে একটা ঢোক গিলে বলল, একটু উঠবেন? আসাদ সাথে সাথে চোখ খুলল। শবনম এসেছে সে বুঝতে পারেনি। হাত সরিয়ে ভ্রু কুচকে তাকালো। একটু উঠুন, কাজ আছে। আসাদ উঠে বসলো। বসে কিছু বোঝার আগেই ঝড়ের গতিতে শবনম কিছু করেই দৌড়। আসাদ হতভম্ব হয়ে গেছে। হতভম্ব কাটতেই তার স্বভাব মতো সে চেঁচিয়ে উঠল, শবনম! শবনম শুনলে তো, সে আর এই রুমের আশেপাশে তো ভালোই, 100 হাতের মধ্যেও নেই। রাতের ঝড় তো রাতের ঝড়। দুপুরে পরে গ্রামের মানুষদের খাওয়া গুছিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে গেছে আর এক তাণ্ডব। রাতের তাণ্ডবে বিয়ে বাড়ির আনন্দে ভাটা না পড়লেও এইটাই যেন ঠিক পড়লো। সবকিছু এলোমেলো হয়ে গেল। আর হলো বলেই এই লণ্ডভণ্ড শেষ হতে হতেই সন্ধ্যা গড়িয়ে গেল। বর সঠিক সময় রওনা দিতে পারেনি, তাই আসতেও পারেনি। তবে খবর পাঠিয়েছে তারা রাস্তায়, অতি শীঘ্রই আসছে। তাদের খবর পেয়ে শান্ত বিয়ে বাড়ি আবার আয়োজনে মত্ত হলো। এখন যে আরো বেশি কাজ। ঝড়ে সব লণ্ডভণ্ড হয়েছে। একে তো সন্ধ্যা, তার মধ্যে কারেন্ট নেই। বউ সাজে বসে থাকতে থাকতে বিথির অবস্থা কাহিল। এক কাহিল দুই মেজাজ, উঠে আছে তুঙ্গে। যাকে সামনে পাচ্ছে তাকেই সমানে ধমকাচ্ছে, ঝাড়ি মারছে। বাড়ির বাচ্চারা তার ভয়ে হুটোপাটি তো করবে দূরের কথা, টু শব্দও করছে না। মুর্শিদার মন মেজাজ এমনিতেও ঠিক নেই। এক তার মেয়েটা চলে যাবে, তার মধ্যে আবার এমন মেঘ বৃষ্টি। বসে একটু দুঃখ প্রকাশ করবে, নানান চিন্তায় সেটাও পারছে না। তাই সে কয়েকবার এসে মেয়ের পিঠে মাথায় হাত বুলিয়ে গেছে, যদি একটু ঠান্ডা হয়। বিথি মিথিকে ডাকলো, বাথরুমে যাওয়া দরকার। কতক্ষণ এভাবে একটা মানুষ বসে থাকতে পারে? মিথি এলো নেচে নেচে। এত ঝড় বৃষ্টি তার আনন্দে ভাটা ফেলতে পারেনি। না পেরেছে বিথির মেজাজ। বিথির মেজাজ সে গোনায় ধরে নাকি? সে প্রায় নেচে নেচে হারিকেন হাতে বিথিকে বাথরুমে নিয়ে গেল। বাথরুমে ঢোকার আগেই বিথি মাথার ঘোমটা খুলে ফেললো। এই ছাইয়ের জন্য মাথা পুরো ভার হয়ে আছে, না ডানে নাড়ানো যায় না বামে। সে খুলেই মিথির হাতে ধরিয়ে হারিকেন নিয়ে গেল। মিথি কি, সে আছে দুনিয়ার বাইরে। বিয়ে উপলক্ষে তাদের যত আত্মীয় স্বজন আছে সবাই এসেছে, তার মধ্যে মুনিয়ার শ্বশুরবাড়ির মানুষজনও। সেই মানুষজনদের মধ্যে এসেছে মুনিয়ার দেবর। সেই দেবরই মিথির পেছনে ঘুরঘুর করছে। বিয়ে বাড়িতে এরকম দু একটা পেছনে না ঘুরলে বিয়ে বাড়ির মজা আছে নাকি? তাই মিথিও আছে মহা আনন্দে। সেই আনন্দে নায়িকাদের মতো বিথির মাথার ঘোমটা আকাশে বাতাসে উড়িয়ে ঘোমটার মতো মাথায় ফেলে লজ্জা মাখা মুখে একটু হাসলো। তখনই কেউ এসে তার নাক মুখ চেপে ধরল, শুধু হাত দিয়ে না, কাপড় জাতীয় কিছু দিয়ে। সে কিছু ভাবার আগেই জ্ঞান হারিয়ে ফেললো। বিথি বের হলো কিছুক্ষণ পরেই। সে ডানে বামে মিথিকে কোথাও দেখলো না। সে বিরক্ত হলো। অবশ্য বিরক্তি সকাল থেকেই। এই মরার বৃষ্টি আর আসার সময় পেল না। সে বিরক্ত মুখেই হারিকেন হাতেই এগিয়ে গেল। আন্তারা শবনম সবাই এক রুমে। তাদের দেখে বলল, মিথি কই? শবনম ভ্রু কুচকে বলল, তোমার সাথেই না গেল? এই মেয়েকে আমি পেলে থাপড়ে দাঁত খুলিয়ে ফেলবো। আমার ঘুমটা নিয়ে গায়েব। ঘুমটা যদি নষ্ট হয় ভাবি, আমি বলে রাখলাম, ঝড়ে যা হয়নি তাই আমি করে ফেলবো। এই বাড়ির ঘর সব লণ্ডভণ্ড করে ফেলবো। শবনম মনে মনে বিরক্তি নিয়ে সাথে সাথেই দাঁড়ালো। ধুর, এই মিথি আবার কোন ঢং শুরু করলো? সে হারিকেন হাতে বেরিয়ে গেল।
আন্তারা কি করবে বুঝতে পারল না, তবে বিথির সামনে থাকারও সাহস হলো না। সেও একটা মোমবাতি নিয়ে বেরিয়ে এলো। এই অন্ধকারে তার কোথাও যাওয়ার সাহস হবে না, তাই বরং নিজের রুমে গিয়েই বসে থাকা যাক। সে এগিয়ে গেল। প্যান্ডেল ঠিক করতে গিয়ে আজাদের কাপড় নষ্ট হয়ে গেছে। সে এসেছে রুমে, লাইট থাকতেই সে কিছু খুঁজে পায় না। আর এই অন্ধকারে সে তার পকেটে লাইটার জ্বালাতেই দেখলো দরজায় রাফিয়া দাঁড়িয়ে। এই বিয়েতে তাদের যত পরিচিত মানুষ আছে সবাইকে বলা হয়েছে, রাফিয়াও বাদ যায়নি। তবে বিয়ের জন্য এত দূর থেকে রাফিয়া আসবে আজাদ ভাবেনি, তাও আবার এই ঝড় বৃষ্টির মাথায় করে। তাকে দেখে সে অবাকই হয়েছিল, আর এখনও হলো। তার এই রুমে কাজ কি? রাফিয়া ঠোঁট টিপে হাসলো, হেসে একবার বারান্দায় তাকালো। আন্তারা ধীরে ধীরে আসছে। আজাদ কিছু বলবে তার আগে রাফিয়া দৌড়ে গেল, আজাদকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। ঠিক তখনই আন্তারা দরজায় এসে দাঁড়ালো। দাঁড়াতেই থমকে গেল। শুধু সে থমকায়নি, আজ নির্বিকার। আজাদও থমকেছে। সে না নড়ল, না কিছু বলল, না রাফিয়াকে ধাক্কা দিয়ে সরালো। শুধু এক পলকে আন্তারার দিকে তাকিয়ে রইল। আন্তারাও কোনো টু শব্দ করল না, সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল। নিয়ে যেভাবে ধীরে ধীরে এসেছিল সেভাবেই চলে গেল। পার্থক্য, তখন আন্তারা ছিল স্বাভাবিক, আর এখন তার শরীর থরথর করে কাঁপছে। সে কাঁপা শরীর নিয়েই সে বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালো। এখান থেকে বাইরের সবকিছু দেখা যায়। সে তাকিয়ে রইল। এর মাঝেই একজনের আহাজারিতে সে আবার কেঁপে উঠল। এক মহিলা বাইর বাড়িতে বিলাপ করে কাঁদছে। তার পাশেই ছোট্ট একটা মেয়ে। তার কাঁদার ভাষা বড়ই জঘন্য। সে চিৎকার করছে আর বলছে সে আমজাদের দ্বিতীয় বউ। আরতে রাতের পর রাত তারা একসাথে নাকি থেকেছে। সন্তান পেটে আসায় তাকে নাকি বিয়ে করেছে। সন্তান হয়েছে মেয়ে। এখন আর তাকে বউ বলে মানে না, তাই তার সাথে অন্যায় বিচার চায়। যদি না করে এখানে দাঁড়িয়ে সে আর তার মেয়ে বিষ পান করবে। আন্তারার মাথা ঘুরছে। হচ্ছে কি এই বাড়িতে? তার নানা ভাই কই? আন্তারা সহ্য করতে পারল না। তার শরীর দুলিয়ে উঠল। সে পড়ে যেতে গিয়েও দরজার গিরিল আঁকড়ে ধরল। তখন ইব্রাহিম তার পাশে এসে দাঁড়ালো। চিন্তিতভাবে বলল, কি হয়েছে আন্তারা, তুমি ঠিক আছো? আন্তারা চোখে মুখে অন্ধকার দেখছে। সে অন্ধকারের মধ্যেও সে ইব্রাহিমের চোখের দিকে তাকালো। তাকাতেই কেন জানি তার শরীর হিম হয়ে এলো। সে আর দাঁড়াতে পারল না, ধপাস করে নিচে পড়ে গেল। আন্তারা যখন জ্ঞান ফিরল তখন মধ্যরাত। মধ্যরাত হলেও এই বাড়ির প্রতিটা মানুষ নির্ঘুম। মিথিকে পাওয়া যাচ্ছে না। একদিকে মেয়ে, আরেকদিকে স্বামী। আমিনা বসে আছে মূর্তির মতো। তাকে জড়িয়ে ধরে বসে আছে মুনিয়া। বসে আছে আরেকজনও, বধূ বেশে। এখন সে না দেখাচ্ছে মেজাজ, না কাউকে ধমকাচ্ছে। শান্ত চোখে এক পলকে তাকিয়ে আছে হাতের মেহেদির দিকে। তার বরযাত্রী ফিরে গেছে। এমন বাড়ির মেয়ে তারা নেবে না। অলি আফসার যায় না মাঝে। মন তার বিক্ষিপ্ত হলেই তিনি রবের দরবারে যান। আজও গিয়েছেন। শুধু যাওয়ার আগে শান্তভাবে বলে গিয়েছেন, আজ থেকে আমার এক ছেলে, দুই মেয়ে। আমজাদ নামের আমার কোনো ছেলে ছিল না। এই বাড়িতে তার নাম দ্বিতীয়বার উচ্চারণ হবে না। আজ থেকে আমানা আমার দ্বিতীয় মেয়ে। সে এই বাড়িতে আমার মেয়ে হিসাবেই থাকবে। মুর্শিদার গলায় এবার বিলাপ ওঠেনি। কাল আর একজনকে হেয় করতে গিয়ে যেই দুঃখ সবাইকে বিলাপ পেরে কেঁদে দেখিয়েছে, সেই দুঃখ আর যেন কাউকেই দেখাতে পারল না। পারবে কিভাবে? সেই দুঃখ যে গলায় ফাঁস হয়ে পড়েছে। তার মেয়ের এখন কি হবে? গাঁও গ্রামে বিয়ে ভাঙা যে আরেকটা মেয়ের মৃত্যুর সমান। এত এত অহংকার যেন এক নিমেষেই ধুলিচ্ছাদ। কার নজরে এমন হলো? সেই অস্থিরে গলাকাটা মুরগির মতো সে ছটফট করতে লাগলো। আর এইসবের মধ্যে নির্বিকার আছে আজাদ, নিজের রুমে নিচে হাত পা ছড়িয়ে বসে। বাসায় এসে কখনো সিগারেট খায় না, তবে আজ চোখ বন্ধ করে অবিরাম টানছে। সবসময় হেসে ফেলা আজাদ আজ বাইরের প্রকৃতির মতোই শান্ত নিশ্চুপ। জামিল এসে ইব্রাহিমের পায়ের কাছে বসলো। বসে মাথা চুলকে বলল, জীবনের প্রথম কাজে গোলমাল করে ফেললাম ভাই। অন্ধকার চিকচিক করনা দেখিয়া ভাবলাম বউ। বাড়িতে আয়না দেখি বউয়ের বইন। এখন কি করি বলেন তো ভাইজান? ইব্রাহিম চোখ বন্ধ করে পুকুর ঘাটে ইজি চেয়ারে শোয়া। সে সেভাবেই হাসলো। হেসে বলল, আজকে তোমার সব ভুল মাফ জামিল। জামিলও দাঁত কেলিয়ে হাসলো। হেসে বলল, তা নয় ঠিক আছে, তবে এই মাইয়ারে করবোটা কি? তার বোনের সাথে যা হওয়ার কথা ছিল তাই করো। জমিল আবারও হাসলো। হেসে উঠে দাঁড়ালো। কপাল খারাপ মাইয়ার, মনের পাপের শাস্তি নিজে পাইব। সে এগিয়ে গেল। মিথির এখনো জ্ঞান ফেরেনি। বউ ঘোমটা জড়িয়ে এলোবেলো ভাবে খাটে পড়ে আছে। তার সামনে পাথরের মতো জহির বসে আছে। জামিল জহিরের রুমে এসে বলল, মাইয়া তো মাইয়াই, বদল হয়েছে তো কি হয়েছে? বাতি নিভে কাজ কাম খালাস করো, আর না করলে করো। আমার কাজ বড্ডি ধামাচাপা দেওয়া, আমি দেব। এখন যদি চিন্তা থাকে তাহলে ভাই আমার কি দোষ? জহির মিথির দিকে তাকালো। তাকাতেই তার ভেতর কেঁপে উঠল। মিথির অহংকার সে ভাঙতে চেয়েছিল, তবে মিথির না। সে হড়বড়িয়ে বেরিয়ে এলো। ইব্রাহিমের সামনে এসে বলল, মিথিকে যেতে দিন বড় আব্বা। ইব্রাহিম চোখ বন্ধ করেই বলল, সেটা সম্ভব না। মিথির কোনো দোষ নেই। জানি, তবে আমি কোনো ঝুঁকি নেব না। তাছাড়া
ফিরে গিয়েও হবে কি, পুরো গ্রাম ছড়িয়ে গেছে। একদিকে বাপের কেলেঙ্কারি, একদিকে নিজের। বিয়ে তো দূরের কথা, কেউ ফিরেও তাকাবে না। এখন একমাত্র রাস্তা গলায় দড়ি দেওয়া। তার চেয়েই ভালো না এভাবে শেষ হোক। না জেনে না বুঝে মৃত্যুর চেয়ে এই দুনিয়ায় ভালো কিছু নেই। জহির কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কি করছে সে? নিজের জেদের জন্য নিষ্পাপ একটা মেয়ের জীবন এভাবে শেষ করলো। সে ইব্রাহিমের পাশেই ধপ করে বসে পড়ল। ইব্রাহিম মুখ বাঁকিয়ে হাসলো, হেসে বলল, রাত শেষ হচ্ছে জামিল, আলো ফোটার আগে কাজ সমাধা করো। আর একটা কথা পুরো গায়েব করবে, কোনো চিহ্ন যেন না থাকে। জহির সাথে সাথে কঠিন স্বরে বলল, না। ইব্রাহিম তাকালো, এবার অবশ্য হাসলো না, তবে আগের মতোই শান্তভাবে বলল, ঝামেলা করবে না জহির, ঝামেলা আমার পছন্দ না। আমি এটা হতে দেব না। ইব্রাহিম বড় একটা শ্বাস ফেলে বলল, এটা আমাদের সবার জন্য ঝুঁকি, আর আমার ঝুঁকি নেই না, কারোর জন্যই না। এমনি তোমার জন্যও নেব না। ভালোই ভালোই মুখ বন্ধ রাখো, তা না হলে আমি তোমার ব্যবস্থাও করব। যদি ঝুঁকি না থাকে? ইব্রাহিম আবারও হাসলো, হেসে বলল, তার সাথে তো আমার কোন জনমের শত্রুতা নেই যে যে কোনো বিনিময়ে তাকে মারতেই হবে। বরং না মারলে একটা পাপ কমে। তবে ঝুঁকির গ্যারান্টিটা নেবে কে? আমি। কথা রাখতে পারবে? হ্যাঁ। বেশ, তাহলে তাই হোক। জহির মিথির চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরাতেই বলল, তোর সামনে দুটো রাস্তা, এক মৃত্যু, দুই বিয়ে। এখন বল মিথি, তুই কি করবি? মিথির মাথায় কিছুই ঢুকলো না, তবে তাকে ভয় জেঁকে ধরেছে, কারণ তার মন বলছে কিচ্ছু ঠিক নেই, কিছুই নেই। তার চোখে টলমলো পানি। সেই পানি নিয়ে সে কাতরভাবে ডেকে বলল, জাহির ভাই, আমার ভয় করতেছে। জহিরের ভেতর ছিঁড়ে যেতে চাইল। কোন দুঃখে সেই পাপের সাথে যুক্ত হয়েছিল। সে ঢোক গিলে বলল, আমাকে বিয়ে কর মিথি, আর এই মুখ সব সময়ের জন্য বন্ধ। তা না হলে আমি তোকে বাঁচাতে পারবো না। মিথি আর টু শব্দও করেনি। ভোররাতে মিথি আর জহিরের বিয়ে হলো। মিথির তরফ থেকে সাক্ষী হলো জামিল। বিয়ের পরে জামিল মিথির মাথায় হাত রেখে বলল, হাতে বহুত মানুষকে লাশ বাড়িয়েছি, তবে প্রথমবার বিষয়ে সাক্ষী হইলাম। আজ থেকে তুমি আমার ধর্মের মায়া। যে কোনো বিপদে আপদে নিঃসংকোচে আমারে কইবা, কোনো সংকোচ রাখবে না। বলেই জহিরের দিকে তাকালো, তাকিয়ে বলল, জামাই বাবাজি, আমার মাইয়া দেখবা রাখবা। যদি চোখ থেকে এক ফোঁটা পানি পড়েছে তুমি খতম। বলেই তার পান খাওয়া ঠোঁট ছড়িয়ে হাসলো। সেই হাসি এই ভোররাতে জহিরের কাছে বড়ই ভয়ঙ্কর লাগলো।